বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির অঙ্গন উত্তাপ পেতে শুরু করেছে। কোভিড পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসা একটি কারণ। ইতিমধ্যেই সামনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে এবং সেই সভায় প্রস্তুতি নিতে সবাইকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পর্যায়ক্রমে পরপর তিন দিন ব্যাপী মিটিং করলেন বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে। আরও ধারাবাহিকভাবে তারা সভা করবে এবং তারা বলছে যে তাদের সামনে এখন একটাই করণীয়। সভায় যারা বক্তৃতা করেছেন সেটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলন। অন্যদিকে তারা এটিও মতামতের যে প্রাধান্য সেটি এরকম যে এবার নিজেদের নেতৃত্বেই তারা আন্দোলন করবেন। এর আগে আমরা জানি যে 2018 সালে এই নেতৃত্ব তারা ডক্টর কামাল হোসেন সহ অন্যান্যদের হাতে ছেড়ে দিয়েছিলেন। এবার তারা নিজেদের নেতৃত্বে আন্দোলন করবেন, এরকম একটা কথা চালু রয়েছে। কেউ কেউ মনে করেন যে একটা আগাম নির্বাচনের আবহাওয়া বইতে শুরু করেছে, যদিও সেটির কোনো যুক্তিসঙ্গত কারণ এখন পর্যন্ত দৃশ্যমান নয়। অন্যদিকে যেটি অনেকেই মনে করেন যে নির্বাচনকে সামনে রেখে আগামী নির্বাচন কি আগের ধারায় হবে না নতুন কোনো ধরনের নির্বাচন হবে, বিএনপিকে আন্দোলনে সফল হতে পারবে কি পারবে না, বা আন্দোলন তারা আদৌ করতে পারবে কিনা। কারণ তারা অনেক সময় যা বলে সেটি তারা করতে বিগত দিনগুলোতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তারপরও সব মিলিয়ে সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোটা দাগে এরকম যে একটি ভালো নির্বাচন অনুষ্ঠান তাদের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ কোনো অবস্থাতেই বিগত নির্বাচনগুলো সেই অর্থে, অন্তত বিগত দুটো নির্বাচন সেই অর্থে অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পায়নি এবং সরকারি দলের নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেটি স্বীকার করে নেন। কিন্তু এই নির্বাচন অনুষ্ঠান তাদের সামনে একটি চ্যালেঞ্জ এবং নির্বাচনে যাবার আগে তাদের সামনে আরও যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে সুশাসন তারা কতটা প্রতিষ্ঠা করতে পারলেন এবং দুর্নীতি কতটা রোধ করতে পারলেন। এই দুটো বড় চ্যালেঞ্জ তাদের সামনে আছে। অন্যদিকে বিএনপির সামনে যে বড় চ্যালেঞ্জ, যে বিএনপি গত 12 বছরের বেশি সময়, 12, 13, 14 বছর ধরে ক্ষমতার বাইরে থাকতে থাকতে তারা অনেক ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে যে শক্তিমত্তা তাদের প্রদর্শনের কথা ছিল বা যে ভূমিকা তাদের রাখবার কথা ছিল, অনেকের প্রত্যাশাই তারা পূরণ করতে পারেনি। সেক্ষেত্রে তারা একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা কথা বলেছেন অনেক বেশি, কাজ সেই অর্থে করতে পারেননি, সেটিও বড় চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি এখন ইদানিংকালে ক্ষমতাসীনরা তাদের দিকে ছুড়ে দিয়েছে, যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নানা রকমের প্রশ্ন সরকারের দিক থেকে তোলা হচ্ছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এই প্রশ্ন, জিয়াউর রহমানের মরদেহ কবরে আছে কিনা সেই প্রশ্ন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন সে কথাও এখন বলা হচ্ছে। সব মিলিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলাও বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে অনেকে মনে করেন যে এটি তাদেরকে মোকাবেলা হয়তো আগামী দিনে করতে হবে এবং কিভাবে তারা করবেন সেটি একটা বড় প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, দুজনেই পেশাজীবী কাম রাজনীতিবিদ। আমার বায়ে বসা আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব প্রফেসর ডক্টর এম এ আজিজ, এবং আপনারা জানেন যে সাচিপ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর এম এ আজিজ, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমি যেটি বলছি যে নির্বাচনকে সামনে রেখে যদি অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের সামনে তিনটে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে বৈধতা সংকট মোকাবেলা করতে গিয়ে একটি নতুন ভালো নির্বাচন অনুষ্ঠান করা, দ্বিতীয়ত হচ্ছে সুশাসন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ। অনেকেই মনে করেন সেক্ষেত্রে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগ কীভাবে মোকাবেলা করবে? নির্বাচনের আলোচনা শুরু হয়েছে, যদি নির্বাচনের এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং শুভেচ্ছা চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এবার টানা তৃতীয়বারের দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা যেটা মনে করি, আমি যেটা মনে করি যে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করার জন্য আওয়ামী লীগের যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, সেই জায়গাটায় আমি মনে করি যে আওয়ামী লীগ বিভিন্ন প্যারামিটারে এগিয়ে আছে। কারণ হলো, দেখেন, সুশাসন, দুর্নীতি, নির্বাচন, এ নিয়ে আমরা মনে করি যে আওয়ামী লীগ বিগত সময়ে দুর্নীতি জিরো টলারেন্স যে নীতি নিয়ে
মৌলবাদের জিরো টলারেন্স যে তিনি নীতি নিয়ে এগোচ্ছিল, এইটা অনেকটা সাকসেসফুল। এই কারণে বলবো, দেখেন আমাদের এখনকার যে দুদক নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। এক সময় বলতো যে দন্তবিহীন বাঘ এই দুদক, কিন্তু এখন কিন্তু দুদক মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অনেক পাওয়ারফুল লোক, জনপ্রতিনিধি, রুলিং পার্টির এমপি মন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে আমলা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারাও কিন্তু দুদকের জালে আটকা। এবং দুদক এখন অনেক শক্তিশালী, অনেক দূর জাল বিস্তৃত এবং দুদক কাজ করে যাচ্ছে। এখানে দুদকের কোনো বাধাও নেই। পাশাপাশি নির্বাচনের যে ম্যানিফেস্টো, যে কমিটমেন্ট, যে দর্শন কিংবা রুটম্যাপ নিয়ে সরকার ইলেকশন করে দেশ পরিচালনার দায়িত্ব এসেছিল, আজকে আমরা যদি এই মুহূর্তে দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সূচক বিভিন্ন, আমি যেমন হেলথ সেক্টরের মানুষ, হেলথ সেক্টরে যদি দেখেন বিভিন্ন সূচকে, আন্তর্জাতিক সূচকে এগিয়ে আছে বাংলাদেশ। আজকে বাংলাদেশের আমরা যদি দেখি যে এই মানুষের গড় আয়ু বলেন, পার ক্যাপিটা ইনকাম বলেন, আমাদের আমাদের যে এখন যে ভ্যাকসিনেশনের কথা, এই ভ্যাকসিনেশনের সাফল্যের কথা বলেন, আমরা এই বিদ্যুতের সেক্টরে বলেন, কৃষিতে বলেন, খাদ্যে বলেন, বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে আছে বাংলাদেশ। আজকে বাংলাদেশের যে অনেকগুলো 10টা মেগা প্রজেক্টের কাজ চলছে এবং 3টি মেগা প্রজেক্ট খুব দ্রুতই এটা আমরা আশা করি যে আমরা বাস্তবায়নের পথে এবং উদ্বোধন হবে। পদ্মা সেতুর কথা বলেন, কর্ণফুলী টানেলের কথা বলেন, মেট্রো রেল বলেন, এগুলো কিন্তু একদম ভিজিবল। এখন যে কোনো সময়, স্বল্প সময়ে আমরা জনগণের এগুলো দেখতে পাবে, সুফল পাবে। 100টি অর্থনৈতিক অঞ্চলে কাজ চলছে এবং এই কোভিড সময়েও কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক শক্তিশালী। আমরা সরকার এখন থেকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনের যে নতুন নির্বাচন কমিশনের নির্বাচন হবে, সেটা অলরেডি আমরা রুলিং পার্টি দেখেছি সার্চ কমিটির মাধ্যমে এর আগের মতো একটা নির্বাচন কমিশন, নিরপেক্ষ, সবার কাছে অ্যাকসেপ্টেবল নির্বাচন কমিশন ডেফিনেটলি খুব দ্রুতই আমরা আশা করতেছি আমরা দেখতে পাবো। ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারিতে মেয়াদ, যে সরকার এখনই সেই উদ্যোগ নিচ্ছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের মাধ্যমেই আমাদের যে এই যে এখন যে আলোচনা সমালোচনা যেগুলো হচ্ছে, এগুলো অনেকটা কমে আসবে। আমি মনে করি যে সরকারের, আমরা যদি গত এক যুগের দেখি এবং আগের এক যুগের চিন্তা করি, তাহলে দেখব যে আমরা সুশাসন, উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, এতে আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা অনেক এগিয়ে আছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে। এই কোভিড সিচুয়েশনে দেখেন যে বাংলাদেশের যে রুলিং পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, এই সাবকন্টিনেন্টে আমি মনে করি যে সরকার এবং রাজনৈতিক দল জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এইটা আসলে নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে এরকম নাই একটা রাজনৈতিক দল এরকম কোভিড সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সেবা করতে পারে, এটা একটা এক্সাম্পল। আমি মনে করি যে এই মুহূর্তে যে আপনি আলোচনা সমালোচনার কথা বললেন, যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা এখন বিভিন্নভাবে তারা বিভিন্ন আলোচনা সমালোচনা করছে। এটা আসলে গণতন্ত্রের, আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল তারা বিভিন্ন আলোচনা সমালোচনা করতেই পারে। তারপরে এটা সরকারি দল, রুলিং পার্টি, আলোচনা সমালোচনা হবে। তো কিন্তু মূল জিনিস হলো যে আমরা মূল জায়গাটায় আসতে চাই যে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই জায়গাগুলোতে আমরা আসলে আমরা এক থাকতে হবে আদর্শ নাগরিক হিসাবে। এই জায়গাটায় কোনো ছাড় দেওয়া যাবে না। এই জায়গাটা ঠিক রেখে আসলে আমরা আলোচনা সমালোচনা আমরা যে রাজনীতি করি সেই দিকে করা উচিত। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমি বিএনপির প্রসঙ্গে, বিএনপিকে কেন্দ্র করে যে প্রসঙ্গগুলো আমি তুলছিলাম, আরও হয়তো কিছু যোগ করা যাবে, সেই প্রসঙ্গে পরে আসি। যেটি সরকারের সামনে চ্যালেঞ্জ বা আপনারা যে সমালোচনাগুলো করে থাকেন সরকারের ক্ষেত্রে, যে তারা বৈধ সরকার নয়, তাদের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার, দুর্নীতিতে ছেয়ে গেছে,
দেশে সুশাসনের ভীষণ অভাব। সো আপনার কাছে কি তুমি মনে হয় মিস্টার আজিজ যে বললেন যে সরকারের নানা ক্ষেত্রে যে সাফল্যের উদাহরণ তিনি বললেন এবং সেগুলো দিয়ে তারা এই চ্যালেঞ্জ আসলে কতটা মোকাবেলা করতে জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আজিজ সাহেবকে এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন। দেখুন, আপনি প্রথমেই সূচনায় বলেছেন যে বিএনপির জন্য অনেক স্পর্শকাতর পরিস্থিতি, এই সেগুলো আমরা পরে আলোচনা করতে চাই। আমি পরের অংশ ওটা পরে যেতে চাই। পরে আলোচনা করতে চাই। তাহলে আপনি দেখুন, এই সরকার ধারাবাহিকভাবে 3 টার্ম রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনি দেখবেন যে এই 3 টার্মে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যেকটা নির্বাচন, যে 3টা নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে এই সরকার, তার প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত। আপনি দেখেন 1/11 সময় যে অসাংবিধানিক কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, তাদের আমলে নির্বাচন, ওই নির্বাচনটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাচন ছিল এবং আওয়ামী লীগ ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে এইভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট বেআইনিভাবে এসে যে সকল অন্যায় কাজ করেছিলেন সেগুলোর বৈধতা দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে দিয়ে যাবে। আমরা দেখেছি সেটাই হয়েছে এবং সেই অনুসারে আওয়ামী লীগ 2008-এর নির্বাচনে জয়ী হয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যারা 1/11 জন্ম দিয়েছিল সেই কুশীলবদেরকে এক্সিট দিয়ে চলে গেছে। আমাদের সবসময় বক্তব্য ছিল এটাই যে এই রাজনৈতিক সরকার, বিশেষ করে আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না। আমরা 2008-এর নির্বাচনে কার্যত সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম নির্বাচনে না যাওয়ার জন্য, কারণ আমরা নির্বাচনের আগেই বুঝতে পেরেছিলাম যে 1/11-র কুশীলবরা একটা ফ্রি এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগকে পছন্দ করেছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দিয়ে তারা তাদের অবৈধ কাজের বৈধতা নিয়ে তারা চলে যাবে। কিন্তু তারপরও আমাদেরকে নির্বাচনে নানা কারণে অংশগ্রহণ করতে হয়েছে এবং সেই 2008-এর নির্বাচনে আমরা প্রথম দেখেছি যে নির্বাচনের আগে নির্বাচনের বাক্স ভরে যায়, যেই জিনিসটা আমাদের বুঝতে কিছুটা দিন সময় লেগেছে। এবং সেটা কখন বুঝলাম 2008-এর নির্বাচনে, যখন জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে একটা সখ্যতা ছিল নির্বাচনের, রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত হওয়ার পর যখন জাতীয় পার্টি তার ক্ষমতার অংশীদার হতে পারলেন না, তখন তার মুখেই আমরা শুনেছি 2008-এর নির্বাচন কেমন ছিল। আমরা এরপরে চিন্তা করলাম যে 2013-তে সরকার দলীয়, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমাদের বক্তব্য ছিল দলীয় সরকারের অধীনে, অর্থাৎ আওয়ামী লীগের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না এবং আমরা আন্দোলন করেছি। আন্দোলন সার্থক ছিল, তবে আমাদের একটা ভুল ছিল আন্দোলনে, সেই কথাটাও আমার আজকে অকপটে স্বীকার করতে হবে। সেটা হলো এই যে সকল আন্দোলনের একটা চূড়ান্ত রূপ নেওয়ার আগে কারো ভ্রান্ত আশ্বাসের উপরে আস্থা নেওয়া ঠিক না এবং সেই ভ্রান্ত আশ্বাসকে বিএনপি বিশ্বাস করতে গিয়ে আমরা ভুলটি করেছি। আপনি দেখেন জামাতের সঙ্গে মিশে যখন আওয়ামী লীগ কেয়ারটেকারের আন্দোলন করেছিল, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন, তিনি তৎকালীন প্রাইম মিনিস্টার ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে আপনারা আসুন, সংসদ থেকে পদত্যাগ করবেন না, আমরা কেয়ারটেকারের বিল পাশ করি এবং আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনেই হবে। কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করতে গিয়ে যখন দেখলেন যে তাদের আন্দোলনে মোমেন্টাম আসছে এবং ওই মুহূর্তে আন্দোলন সেরে যদি নেগোসিয়েশনে বিএনপির সঙ্গে আসে, তাহলে রাজনৈতিক চূড়ান্ত বিজয় হয়তো বা আওয়ামী লীগ পিছিয়ে যাবে। সেই কারণে দেখেন একটি সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের বিল পাস করব এবং তারপর পার্লামেন্ট ডিজলভ করে তার অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ কিন্তু সহযোগিতা করেনি। কিন্তু 2013 সনে আমরা ভুল করেছিলাম, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করে ফেলেছিলাম, যেটা আমাদের করা উচিত হয়নি, অন্যায় করেছি আমরা। তো 2013 সনে নির্বাচনে না যাওয়ার পরে দেশের বুদ্ধিজীবী, তারপর আরও যে সমস্ত স্টেক হোল্ডার আছেন, তাদের বক্তব্য ছিল যে বিএনপি নির্বাচনে যায় নাই, সুতরাং কি করে বিএনপি অনুধাবন করবে যে আওয়ামী লীগের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা কিন্তু 2013-র অবস্থান পরিবর্তন করে 2018-তে আবার নির্বাচনে গেলাম। 14 আসলে, হ্যাঁ, ভার্চুয়ালি 14 নির্বাচন বাদ দিয়ে আমরা আবার 18 নির্বাচনে গেলাম। 18 নির্বাচনে যাওয়ার পর কি দেখা গেল যে সেখানে 30 তারিখের নির্বাচনের আগে, অর্থাৎ 29 তারিখের আগে রাতেই ভোট বাক্সে ভরে গেছে। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো এই যে এই একটি গণতান্ত্রিক দেশে সরকার এবং বিরোধী দল দুটাই কিন্তু জনগণ নির্বাচন করে।
আমাদের দেশে এখন যে রাষ্ট্রীয় ক্ষমতায়, অর্থাৎ এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, সবথেকে দুর্ভাগ্যজনক হলো এই, তারা একটি অ্যালায়েন্স, 14 দলীয় অ্যালায়েন্স করে তারা নির্বাচন করেছিলেন। জাতীয় পার্টি তাদের একটা কম্পোনেন্ট ছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা বেছে নিলেন, আর তাদেরই অ্যালায়েন্সের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা দখল করার জন্য নির্বাচন করলেন, মহাজোটের অংশীদার, 14 দলের নয়। হ্যাঁ, মহাজোটের অংশীদার, তারা তখন কি করলেন, জাতীয় পার্টিকে বললে ভাই আপনারা বিরোধী দলে বসেন। তো পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের নিয়ম হলো সরকার এবং বিরোধী দল জনগণ নির্বাচন করে। আমাদের দেশেই একমাত্র উদাহরণ যে এখানে সরকার এবং বিরোধী দল দুইটাই আওয়ামী লীগ নির্বাচন করেছে। তো বিষয়টা হলো এই যে দেখেন, আপনি 2008 বলেন, 2014 বলেন, 2018 বলেন, কোন নির্বাচনই আওয়ামী লীগ শাসন আমলে গ্রহণযোগ্য হয়নি। তো এখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেও সেটা প্রমাণ করেছি, নির্বাচনের অংশগ্রহণ না করেও প্রমাণ করেছি যে আওয়ামী লীগের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এখন বৈধতা একটা কথা, দেখেন এই সরকার বৈধতার জন্য বহু চেষ্টা করেছে। 2 মিনিটে শেষ করবেন আপনি। হ্যাঁ, দেখেন 2018 সনের নির্বাচন আমরা গেলাম, সেই নির্বাচনে কি অবস্থা হয়েছে দেখেন। অর্থাৎ এমনভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করলো, সেই নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দল বানা হলেন। আমাদের অবস্থা তো আপনি দেখেছেন কি অবস্থা। যাই হোক, ওইটা বড় কথা না। বিষয় হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সরকার কাকে দিয়া? আমরা বারবারই বলি সার্চ কমিটি করে, তারা নিরপেক্ষ লোকের নাম তালিকা সরকারের কাছে উপস্থাপন করে, সরকারের সবার সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করে, তারপর তাদেরকে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো এই যে সরকারের নিজস্ব দলীয় মনোবৃত্তি সম্পন্ন লোক, তাদেরকে দিয়ে একটা নির্বাচন কমিশন করে, সরকারের দেওয়া একটা তালিকা নিয়ে আলোচনা হয়, এবং সেই তালিকার লোকদেরকেই সরকার আবার নির্বাচন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন। ফলে এই যে আলোচনার প্রহসন, বিরোধী দলের সঙ্গে কথা বলা, এটা কোনোদিন, আপনি যতটাই বলেন না কেন, আমাদের দেশে রাজনৈতিক সরকার গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো যোগ্যতা রাখে না। এবং এটার কারণটা হলো কি দেখেন, আপনি রাজনৈতিক সরকার বলতে সেটা আওয়ামী লীগের হোক অথবা সেটা বিএনপির হোক, আচ্ছা, এটা রাখে না বলেই বিএনপিকে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা, কনসেপ্টটাকে মেনে নিতে হয়েছে, এবং কেয়ারটেকার আইন। এবং এটা এক এক পর্যায়ে একটা লেভেল থাকে। যেমন বিএনপির সময় নির্বাচনের বা নির্বাচন কমিশনে যে খুঁটিনাটি প্রভাব পড়ে না তা কিন্তু নয়, কিন্তু এই সরকারের আমলে যত দিন গেছে এই যাবৎকালে সেটা মহামারী রূপ নিয়েছে। অর্থাৎ এত মহামারী, 153 জনকে নির্বাচিত ঘোষণা করেছে এই সরকার আমলে, এখন এই সরকারের বানানো নির্বাচন কমিশন, যারা জনগণের ভোটই পাননি। 2018 সনে 6% ভোট পায়া নির্বাচিত হইলেন, সেই পার্লামেন্ট আজও, সেই সংসদ, মানে সেই সরকার আজ দেশ চালাচ্ছে। সুতরাং বিষয়টা হলো এই যে গ্রহণযোগ্য নির্বাচন চাইতে হলে ওই যে সরকারের যে বৈধতার কথাটা আপনি আপনার আলোচনা আছে, আমি একটা লাইন বলে এইভাবে বল শেষ করুন। আপনি যাই বলেন না কেন, গণতান্ত্রিক সরকার বলুক, এরা যে লেবাজে আসুক, তারা যত গ্রহণযোগ্যতা প্রবৃদ্ধির কথা যেগুলো বলছে সেগুলো আমি পরবর্তী সময় আসবো। একটা জাতীয় নির্বাচন যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, রাষ্ট্রীয় ক্ষমতা অনেকভাবেই দখল করা যায়। এ যাবৎকালে এদেশের ইতিহাসে অনেকেই দেখেছি আমরা দখল করেছে, কখনো সামরিক স্বৈরাচার, এখন আবার বেসামরিক স্বৈরাচার, এটাও দেশে মানুষ বলা বলি করছে। তো আমার বক্তব্য হলো যে রাষ্ট্রীয় ক্ষমতা যদি পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট না থাকে, তাহলে সর্বপ্রথম যে সাফারিংসটা তাদের আসে সেটা হলো বৈধতার সাফারিংস। অর্থাৎ এই 3টা টার্মই দেখেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত তারা বৈধতা পায়নি। ধন্যবাদ আপনাকে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকারের কথা উনি যেটা বললেন, এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কখন আসলো, তখন কিভাবে ইলেকশন হলো, এই কনসেপ্টটা কারা বিতর্কিত করেছে? আপনি দেখেন 91-এর নির্বাচনের পরে যে কনসেপ্টটা ছিল, 3 জোটের রূপরেখা ছিল, এইটা পরে কে অমান্য করলো, কে ধ্বংস করলো এই রূপরেখাটা, কে বিট্রে করলো, কে বিতর্কিত করলো? 96-এর 15ই ফেব্রুয়ারি ইলেকশনটা কিভাবে হলো, কেন হলো, এই কনসেপ্ট কে নষ্ট করলো? আপনি দেখেন পরবর্তী সময়ে এই 2006 সালের যে আবার ইলেকশনের যে পথে এগোচ্ছিল, এইখানে 1.5 কোটি ভুয়া ভোটার করলো, কার নেতৃত্বে হলো, কারা করলো সেটা? সুতরাং এই কনসেপ্ট, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা বিএনপি বিতর্কিত করেছে, এবং বিএনপি কোনো সময় নর্মালি
ক্ষমতা ছাড়তে চায় নাই। আপনি পাওয়ার চেঞ্জগুলোর মতো দেখেন কিংবা পাওয়ারে আসার সময় দেখেন, সব সময় তারা বিতর্কিত করেছে, কিন্তু আওয়ামী লীগের সেই উদারতা সব সময় ছিল। এখন ব্যাপারটা হলো, আমরা যদি দেখি যে এই 18 নির্বাচনের কথা যেটা বললো, এই 18 নির্বাচনে কেন এত বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো? ওনাদের ওই সময় বিএনপির যে আগুন সন্ত্রাস ছিল, যেভাবে সারা দেশের সন্ত্রাস সৃষ্টি করেছিল, যেভাবে নিরীহ মানুষকে পেট্রোল বোমা দিয়ে মেরেছিল, হত্যা করেছিল, সেইটা এবং জননেত্রী শেখ হাসিনার বিগত সময়ের যে উন্নয়নগুলো হয়েছিল, সেই উন্নয়নের কিন্তু পুরস্কার দিয়েছে এবং সেই সন্ত্রাসের জবাব দিয়েছে জনগণ। সেই কারণেই আসলে বিপুল ভোটে আবারও তৃতীয়বার ধারাবাহিকতা রেখে ক্ষমতায় এসেছে। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দরা এখন গণতন্ত্রের কথা বলছে, ফেয়ার ইলেকশনের কথা বলছে, এই জিনিসগুলো তাদের মুখে মানায় না। আজকে বিএনপি গণতন্ত্রের কথা যদি বলে, তাহলে এই আজকে আপনি যেটা বললেন জিয়াউর রহমান সাহেবের অনেক কথাবার্তা এখন আলোচনা সমালোচনা এই মুহূর্তে আসছে। সেই গণতন্ত্রের কথা যদি আমরা বলতে চাই, তাহলে সেই প্রথম থেকে আসতে হবে যে গণতন্ত্র কে নষ্ট করলো। এই সামরিক আইন কি গণতন্ত্রের লেবাস? এই সামরিক আইনের মাধ্যমে সংবিধান স্থগিত করা কি গণতন্ত্রের লেবাস? এই মার্শাল ল জারি করে আর্মির ড্রেস পরে চাকরিতে থেকে ইলেকশন করা, এই ড্রেস পরে এই চাকরিতে থেকে দল করা এবং ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা, সেটা সংসদে পাশ করা, এগুলো কি গণতন্ত্রের লেবাস? বিএনপি অনেক সময় অনেক জায়গায় দেখেন বলে যে তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ওই এরশাদ আমলে। তো আমি যদি বলি যে এরশাদ আমলে যদি তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে থাকে, তাহলে জিয়াউর রহমান সাহেবের মানে কুলো গণতন্ত্র ছিল। জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ চালিয়েছে, এর সাথে তো একই কায়দে সামরিক শাসনের দেশ চালিয়েছে। তাহলে আগে কি গণতন্ত্র ছিল না? আগে গণতন্ত্র ছিল, তাহলে কি কারণে আবার আন্দোলন করলো? একই জিনিস। তাহলে এটা তো তাদের মুখে শোভা পায় না। তারা কেন আন্দোলন করলো, পরে কিসের আন্দোলন করলো? সুতরাং এই সমস্ত আমার মনে হয় যে আমি যেটা মনে করি যে তারা জনগণের কাছে আসা উচিত। জনগণের চেয়ে অনেক দূরে আছে তারা। এই গত নির্বাচন আন্দোলন সংগ্রাম মানে আগুন সন্ত্রাসে অনেক জনগণ অনেক দূরে চলে গেছে। তাহলে তাদের দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন আছে। সুতরাং এখন তাদের জনগণের কাছে আসা, দলকে সংগঠিত করে ইলেকশনের প্রস্তুতি নেওয়া উচিত। অ্যাডভোকেট তালুকদার, এই যে ডক্টর এম এ আজিজ যে প্রসঙ্গগুলো তুললেন, যে আমরা এখন চ্যালেঞ্জ অনেকগুলো বিএনপির সামনে। একটি হচ্ছে যে বিএনপি আন্দোলনের কথা বলছে বটে, কিন্তু আন্দোলন করতে সে পারবে কিনা, জনগণকে সম্পৃক্ত করতে পারবে কিনা, সেটি বিগত কয়েক বছরে দেখা যায়নি যে সেটি তারা করতে পারছে, আপনার দল করতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠাতাকে নিয়ে এখন নানা রকমের প্রশ্ন, যেগুলো প্রফেসর আজিজ তুললেন। তার আগে আমি সূচনায় বলছিলাম যে আওয়ামী লীগের থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন, জিয়াউর রহমানের মরদেহ কবরে নেই, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি, এরকম নানা রকমের প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে আওয়ামী লীগের দিক থেকে। আওয়ামী লীগের সভানেত্রী সেটি তুলেছেন। এবং তৃতীয়ত যেটি, যে আগামীতে নির্বাচন যেটি করতে হবে, আমরা জানি 2018-তে একই অবস্থা ছিল যে বিএনপিকে তার মূল নেতাদের বাইরে রেখে নির্বাচন করতে হবে। কোনো অবস্থাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তারা নির্বাচনে করতে পারবে না। কাজে অনেকের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অংশ তারেক রহমান নিজে নিতে পারবেন না। বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না, তিনি কারাবন্দী আছেন। আর সেখানে নির্বাচনের ব্যাপারে এই মূল নেতৃত্বের কতটা আসলে আগ্রহ থাকবে, আদৌ কোনো আগ্রহ আছে কিনা, সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। দেখুন, অনেকগুলো কথা বলেছেন, আমি একটা একটা করে প্রত্যেকটারই উত্তর দেওয়ার সময়টা সীমিত, সেটা মাথায় সেটা আমার মাথায় থাকবে। প্রথম কথা হলো 15ই ফেব্রুয়ারি নির্বাচনটার কি দরকার ছিল, ডক্টর আজিজ বলেছেন। এটা দরকার ছিল এই যে ওই সময়কার আন্দোলন, যেহেতু বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের আন্দোলনকে বিএনপি গ্রহণ করেছেন, সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু বিএনপির আমলে, এবং সেটা কি মোহাম্মদপুর শালিকার একটা কেন্দ্রের নির্বাচনে, যে দেশে 153 নির্বাচন কেন্দ্রে নির্বাচনে সংসদে মানে নির্বাচনী আসনে ভোট হয় না, তাহলে সেই দেশে কত হাজারবার কেয়ারটেকার আসা উচিত ছিল। মোহাম্মদপুর শালিকার একটা আসনের জন্য কেয়ারটেকারের আন্দোলন হলো এবং সেটা মোমেন্টাম পেল, এবং বিএনপি কিন্তু সেটা গণতান্ত্রিক দল হিসেবে মেনে নিলেন কেয়ারটেকার। 15ই ফেব্রুয়ারি যদি আওয়ামী লীগ পদত্যাগ না করে, তাহলে 15ই ফেব্রুয়ারি লাগে না, কারণ বিএনপিকে তো কেয়ারটেকারের আইন বানাতে হবে। এবং আপনি দেখেন বিএনপি পরিষ্কার ভাষায় ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন
যে আমরা 15ই ফেব্রুয়ারি নির্বাচন এই কারণে করছি যে যেহেতু আওয়ামী লীগ পদত্যাগ না করলে আমরা সংসদে কেয়ারটেকারের বিল পাস করতে পারতাম। তো যেহেতু আওয়ামী লীগ পদত্যাগ করছে আমাদের একটা সংসদ লাগবে, এবং কেয়ারটেকারের বিল সারা রাত যখন পাস হলো পরের দিন সকালবেলা কিন্তু সংসদ ডিজলভ হয়ে গেল শুধু কেয়ারটেকারের কারণেই 15ই ফেব্রুয়ারি। আপনারা এত কথা বলেন, 15ই ফেব্রুয়ারি নির্বাচনকে বাতিল করেন না কেন তাহলে? এটা যদি অবৈধই হয়ে থাকে, আদৌ তো বাতিল করছেন না আপনারা। তাহলে এটা থেকেই প্রমাণ করে যে আসলে ওই নির্বাচনটার গ্রহণ প্রয়োজন ছিল। তবে 2014 সনের নির্বাচন এর চাইতে 1000 গুণ ভালো ছিল 15ই ফেব্রুয়ারির নির্বাচন, এবং এটার পিছনে সৎ উদ্দেশ্য ছিল। আপনি একটা জিনিস দেখেন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনি বলেছেন এরশাদের আন্দোলন যদি সঠিক অন্যায় হয়ে থাকে, তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, এরশাদের বিরুদ্ধে যখন বিএনপি আন্দোলন করেছিল সেই আন্দোলনে আপনারা কেন শামিল হয়েছিলেন? বিএনপির সাথে একই রূপরেখা নিয়ে কেন আন্দোলন করলেন? ওনার প্রশ্ন তো সেটাই নয়। ওনার প্রশ্ন যদি আপনি যদি বিএনপির এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেন তাহলে জিয়ার বিরুদ্ধে আন্দোলন হয় না। এইবার আপনি দেখেন, আমি আপনাকে সহজে উত্তর সেই দিই। প্রশ্ন করছি। তাইলে আপনি বলেন, জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে আসছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের প্রয়োজনে রাজনৈতিক দল করেছেন, একদলীয় শাসন ব্যবস্থায় যেখানে দেশটাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রে তিনি আসলেন, এবং এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করার পরে যখন 1979-এ পার্লামেন্ট ইলেকশন হলো, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং জিয়াউর রহমান যখন গণতান্ত্রিক নির্বাচনে গেলেন এবং জিয়াউর রহমান নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতি হলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল এবং 39টা সিট পেয়েছিলেন। খন্দকার আসাদুজ্জামান লিডার অফ দি অপোজিশন ছিলেন। ইলেকশন রাষ্ট্রপতি নির্বাচন না, 79-এর পার্লামেন্ট ইলেকশন। আমি সেই কথাটাই বলছি যে তাইলে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন করলেন তিনি, এবং যে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন হলো, সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। সুতরাং জিয়াউর রহমানের আমলে বহুদলীয় গণতন্ত্রের যে নির্বাচন হয়েছে সেটাকে আওয়ামী লীগ অংশগ্রহণ করার পর এটাকে কন্ট্রোভার্ট করতে পারেন না, এবং 39টা আসন আপনারা পেয়েছিলেন। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আগুন সন্ত্রাস এটা কারা করেছে? আওয়ামী লীগ দলীয় অনেক গুরুত্বপূর্ণ লোকের মুখে আমরা শুনেছি। আরেকজন গুরুত্বপূর্ণ লোক সম্পর্কে বলেছে কোথায় আগুন লাগিয়েছে, কি করেছিল। তারপরে কারা বিএনপির আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য, সরকারকে খুশি করার জন্য, অথবা তাদের মনমতো একটা পুতুল সরকার বানানোর জন্য তারা এই নাশকতায় অংশগ্রহণ করে বিএনপিকে কেন করা হয়েছিল? যে প্রথম কথা হলো তারা নাশকতা করত, দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপাতো। একটা ঘটনা ঘটিয়ে 50টা মামলা হতো, এজাহারে 500-1000 লোকের নাম থাকতো, অজ্ঞাত 50,000 1 লাখ থাকতো। তাদেরকে, অর্থাৎ নির্বাচন কি হলো আপনি দেখেন না, নির্বাচনে মানুষ, আপনি গণতন্ত্রের উন্নতি হয়েছে এই সরকারের আমলে, গণতন্ত্রের বিকাশ হয়েছে আপনারা বলেন। আরে ভাই, আওয়ামী লীগ যারা করে তারাও তো এখন ভোট কেন্দ্রে যায় না। আমি আজম সাহেবের একটা বক্তৃতা আমার কাছে এখন রেকর্ড করা আছে, আওয়ামী লীগের সবাই তার বক্তৃতা, যে আপনারা নির্বাচন করেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। তিনি বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্য, ধানমন্ডি 5-এর যে নির্বাচন হলো, সেই ধানমন্ডি 5-এর নির্বাচনে আমি দেখেছি 8-এর বিএনপি আওয়ামী লীগের 5% লোকও ভোট দিতে যায় নাই। এটা রেকর্ড করা, এখনো আমার মোবাইলে এই রেকর্ডটা আছে, আমি রেখে দিয়েছি। তার বক্তৃতা আজম সাহেব, এখন উনি বোধহয় বস্ত্র প্রতিমন্ত্রী আর সামথিং লাইক, আমি ঠিক মির্জা আজম। তাইলে একটা জিনিস দেখেন যে আপনারা নির্বাচন পদ্ধতিটাকে কোথায় নিয়ে গেছেন। মানুষ আগে ভোট দিত, ভোট ছিল এদেশের মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসবের একটা। আর আজকে যারা আপনারা গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে, রাজনীতির নামে রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করছেন, আপনাদের দলের লোকরাও আপনাদেরকে সমর্থন করছে না, কারণ নির্বাচনের যে চরিত্র হয়েছিল আপনাদের হাতে পড়ে সেই চরিত্র নষ্ট হয়ে গেছে নির্বাচনের। সে কারণে আপনার দলীয় বিবেকবান মানুষ যারা, তারাও নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যায় না। ফলে বিষয়টা দাঁড়াইছে এই যে, আবার জিলু ভাইয়ের কথায় আমাকে ফেরত আসতে হচ্ছে, যতবারই রাষ্ট্রীয় ক্ষমতা এভাবে দখল করে রাখুন না কেন, মর্মপীড়ায় আপনাদেরকে ভুগতেই হবে, দীর্ঘদিন অশান্তিতে থাকতেই হবে। কারণ জনগণ যতদিন পর্যন্ত ভোট দিতে না পারবে, সরকার বিরোধী যতদিন জনগণ না বানাবে, ততদিন পর্যন্ত আপনাদের মন থেকে অশান্তি যাওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং আমাদের যেটা বক্তব্য, আপনি বলেছেন বিএনপি আন্দোলন করতে পারেনি। দেখুন, এই কথাটা যখন আপনারা সবাই বলেন, বা আপনি যদি প্রশ্ন আকারেও আমাকে বলেন, এটা মনে হচ্ছে আপনারা যা দেখেছেন বা যা দেখছেন তা আপনারা বলেন না। 2014 সনের নির্বাচনের আগে বিএনপি যে আন্দোলন করেছিল, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় আপনাকে বলতে পারি, গণতন্ত্রের জন্য এত বড় আন্দোলন এদেশে আর কোনো দিন হয়নি। এবং আমরা বুঝিয়ে দিয়েছি যে জনগণকে নিয়ে
বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে আন্দোলন করেছিল, আওয়ামী লীগের ভ্রান্ত আশ্বাসে যদি আওয়ামী লীগ বিএনপি পা না দেয়, তাহলে 2014 থেকে আজকে 21 তারিখ পর্যন্ত 21 সন পর্যন্ত বিএনপিকে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হতো না। এই কারণে হতো না যে তখনই এটা ফয়সালা হয়ে যেত এবং মানুষ তখনই। সুতরাং এইখানে বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়াটা অন্যায় করেছে এবং সেই কারণে বিএনপি তথা দেশের মানুষ আজকে সাফার করছে। এবং বিএনপির আজকে সবচেয়ে বড় কারণটা কি? আপনি তাকে নির্বাহী কমিটির মিটিং এর কথা আপনি বলেছেন। আমাদের কাছে একটাই এখন বিষয়, সেটা হলো এই, আমরা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আসবে না বিএনপি যাবে, এটা বিএনপির কাছে এখন আর মুখ্য বিষয় না। বিএনপির কাছে মুখ্য বিষয় হলো এই, রাষ্ট্রীয় ক্ষমতায় যিনিই যাবেন তিনি ভোটের মাধ্যমে, জনগণ তার সরকার নির্বাচন করবে। আওয়ামী লীগের পছন্দ মতো বা আওয়ামী লীগকে যারা ক্ষমতায় বসায়, যারা ইতিমধ্যে জনগণের বিকল্প হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে বসিয়েছে এবং বসাবার পর যে সমস্ত দুর্নীতির, আপনারা বলেছেন অর্থনৈতিক সূচক বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, দেশে দুর্নীতির প্রবৃদ্ধি যে কত হাজার গুণ, কত লক্ষ কোটি গুণ বেড়েছে, সেগুলোও আমাদের কাছে জানা আছে। সুতরাং এই সকল অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আপনার বেসিক জায়গায় দিতে হবে। একটা সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, সেই রাষ্ট্রীয় ক্ষমতা যে সরকার অবৈধভাবে দখল করে বসে আছে, সে আর যাই করুক না কেন, বৈধ কাজ তো তার পক্ষে সম্ভব না। এরপর যদি সে ভালো কাজ করতেও চায়, যেই জনগণের জন্য করবে, কিন্তু জনগণ তাদের এই কথায় আস্থা আনবে না। সেই জন্য আমাদের বক্তব্য হলো যে আমরা চাচ্ছি একটি সরকার নির্বাচনকালীন সময়ের জন্য যাদের কাজই হবে, তারা স্টেক হোল্ডার হবে না, তাদের কাজই হবে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, সেটা আওয়ামী লীগ, বিএনপি তো সুনির্দিষ্ট সেরকম প্রস্তাবও রাখতে পারছে না। হ্যাঁ আসবে বিএনপি প্রস্তাব। শোনেন আমি আপনাকে বলি না, একবার তো একটা প্রস্তাব দিয়েছিলেন, সেটার মধ্যে ভুলভাল অনেক ছিল, মৃত মানুষকে সামনে রেখে প্রস্তাব দিয়েছিলেন। আমি বলছি যে সুনির্দিষ্ট প্রস্তাব তো বিএনপি এখন, আমি আপনাকে বলি, আপনি আরেকটা কাঠামোটা কি হবে দিতে হবে, কিন্তু সময় নেই, আপনাকে ছেড়ে দিতে হবে জাস্ট 30 সেকেন্ডসে। হ্যাঁ আমি অন্য একটা কথা বলিনি। দেখুন আপনি আরেকটা কথা বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, তারেক রহমান দেশের বাইরে, তাকেও সাজা। দেখুন রাজনৈতিক মামলায় সাজাকে আসলে সাজা বলা যায় না, কারণ রাজনৈতিক বিবেচনায় যখনই কোনো নেতা সাজা পেয়েছে, সেই সাজা টিকে নাই। বিএনপি, আমার কথাটা এইরকম যে বিএনপি হলো এত বড় একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে আজ পর্যন্ত আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির একটা মানুষ আজ পর্যন্ত বিন্দু মাত্র কোনো প্রশ্ন তুলে নাই। আপনার পালা। ধন্যবাদ আপনাকে। দেখুন উনি 79-এর ইলেকশনের কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাদের মনে আছে 70-এ মার্শালের সময় ইলেকশন করেছে এবং 79-এও যে ইলেকশন করে একই স্ট্র্যাটেজি, একই ইস্যুতে, যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সেই লক্ষ্যে ভোটাধিকার প্রতিষ্ঠা, এই লক্ষ্যেই কাজ করেছে, এই লক্ষ্যে ইলেকশন। আপনি 15ই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বললেন, এই ইলেকশনের এখনো আছে এই কারণে, এইটা সংসদের ধারাবাহিকতা রক্ষা, যে কারণে 79-এর ইলেকশনও ধারাবাহিকতা রক্ষায়, সেটাও কিন্তু সংসদে আছে। কারণটা হলো, আপনার মনে আছে যে এই হাইকোর্ট কিন্তু সিনেমা হলের মামলায় এই 75-এর উপরে মোস্তাক জিয়ার সমস্ত কর্মকাণ্ড সরকার গঠন কিন্তু অবৈধ ডিক্লেয়ার করেছিল। তাহলে তাদের তো এই সংসদের ভ্যালিডিটিও থাকে না, সেগুলো কিন্তু আছে। এইগুলো জাস্ট ঐতিহাসিক সংসদের ধারাবাহিকতা রক্ষার জন্য আছে, এইটাই হলো বাস্তবতা। আগুন সন্ত্রাসের কথা বললেন, এইটা আসলে এখন যে মিডিয়ার যুগ, আগুন কারা দিয়েছে, কখন কিভাবে দিয়েছে, এটা কিন্তু তখনকার মিডিয়াগুলো এখনো যদি দেখেন সবাই জানে আগুন সন্ত্রাস কারা করেছে। সমস্যা হলো কি জানেন, যে এই যে বিএনপি, আমরা যদি রাষ্ট্র পরিচালনায় যারা রুলিং পার্টি, তারা যদি তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে চায়, তারা যদি প্রপার গণতন্ত্র চর্চা করতে চায়, তাহলে বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দলেরও ভূমিকা থাকতে হয়। বিএনপি এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে তারা এই যে দলের যে মূল নেতৃত্ব, তারা দুর্নীতিগ্রস্ত, তারা সাজাপ্রাপ্ত, কেউ জেলে আছে, কেউ দেশের বাইরে আছে সাজাপ্রাপ্ত হয়ে দেশে আসছে না। তো এখন তো তাদের দলের নেতৃত্বই নেই, এবং বিগত ইলেকশনগুলোতে একই সিনারিও ছিল। কারা নমিনেশন দেব, কারা কি করবে, ওইখানে বসে স্কাইপিতে নমিনেশন বাণিজ্য, এগুলো তো এক জায়গাতে 7জন 8জন বিএনপির ইলেকশন করেছে। তো সুতরাং এখানে দলের চেইন অফ কমেন্টই নেই।
তাহলে দলের ডেমোক্রেসি নেই। তো তারা তো এখন পাবলিকও তো এটা বুঝছে, এবং তাদের দলের নেতাকর্মীরাও এখন কিন্তু হতাশাগ্রস্ত। সুতরাং তাদের দল আগে সুসংগঠিত করতে হবে, তারপর ইলেকশন করতে হবে। এখন দেখেন এই যে আলোচনা হচ্ছে, এই জিয়াউর রহমানের কবর নিয়ে আলোচনা হচ্ছে, 15ই আগস্টের হত্যার সাথে, বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত ছিল, মুক্তিযোদ্ধা কি না জিয়াউর রহমান, এগুলো কিন্তু ইতিহাসের একটা পর্যায়ে এখন সব চলে আসছে। আপনি দেখেন সেই 75-এর এই যে 15ই আগস্টের হত্যাকাণ্ড, এই সময় অনেকটা সময় চলে গেছে। এখন অনেক বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি যারা কূটনীতি ছিল, তারা কিন্তু বিভিন্ন কথাবার্তা, আলোচনা, লেখনীতে এখন কিন্তু সব স্পষ্ট যে ওই সময়ে কারা এটার সাথে জড়িত ছিল। আজকে জিয়াউর রহমান সাহেবের যে মুক্তিযোদ্ধার বিতর্কিত যেটা বলে, এটা তো খুব সঙ্গত কারণে বলা হয়। কারণ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় 26শে মার্চ পর্যন্ত যানজোয়ার অধীনে কর্মরত ছিল। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পরে, বঙ্গবন্ধু ঘোষণার পরে, সেই কালুরঘাট বেতার কেন্দ্রে আমাদের আওয়ামী লীগ নেতা হান্নান সাহেব সহ জহুর রহমান সহ অনেকে ডিক্লেয়ার করেছে। পরবর্তী সময় জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধে যায়, তখন জেনারেল কর্নেল ব্যাগের চিঠি যে তুমি আমাদের ভালোই করছো, তোমার ব্যাপারে আমরা খুশি, তোমার ভবিষ্যতে আর পুরস্কার আছে, আরেকটা কাজ দিব তোমার, মেজর জলিলের ব্যাপারে সাবধান থাকবো। পরবর্তী সময় আগস্ট মাসে আরেকটা চিঠি জিয়াউর রহমান নিজে লেখে মেজর জেনারেল জমশেদের কাছে। এই জমশেদের সাথে আগে পাকিস্তানে একসাথে জিয়াউর রহমান কাজ করতো, সেই চিঠি রেখে খালেদা জিয়ার দেখভাল করার জন্য। তার মানে কি, আপনি যার সাথে যুদ্ধ করতেছেন, তাদের যারা প্রতিপক্ষ, তাদের সাথে আপনার যোগসূত্র আছে, যোগাযোগ আছে, বিতর্কিত তো হবেই। পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে ওই সময় কর্নেল উসমানীও তাকে অনেকবার শোকজ করেছে এই বিতর্কিত কর্মকাণ্ডের সময়। পরবর্তী সময় আমরা দেখি যে এই মুস্তাক, খুনি মুস্তাক যে কনফেডারেশন করতেছিল, সেটার সাথে জিয়াউর রহমান যোগ। জিয়াউর রহমান, এটা তো খুব সঙ্গত কারণ জিয়াউর রহমান পাকিস্তানের দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান ফ্যামিলি সহ চলে যায়, ওখানে পড়াশোনা, ওইখানে আইএসআই এর অফিসার ছিল, পরবর্তী সময় এখানে আসছে। এটা তো আজকালকার সময় স্পষ্ট যে একটা পাকিস্তানের এজেন্ট হিসেবে জিয়াউর রহমান ছিল। আর মুক্তিযুদ্ধের 15ই আগস্টের আগের প্রেক্ষাপট যদি দেখেন, আগের প্রেক্ষাপট এই কর্নেল রশিদ ফারুকের যে সাক্ষাৎকার, বিবিসিতে যে সাক্ষাৎকার, লন্ডনে যে বসে সাক্ষাৎকার, পরবর্তী সময়ে এই খুনি মাজেদে ফাঁসির আগে যে তার যে স্বীকারোক্তি, এইগুলো তো খুব স্পষ্ট। এবং ওই সময় 15ই আগস্টের পরে ওনার সাথে যারা দেখা করতে গেছিল, ওনার যে উক্তি, এর আগে যারা দেখা করতে গেছিল তাদের সময় যে তার কথোপকথন, সব কিন্তু আছে এখানে। আপনার অ্যান্থনি মার্কান্সের বই বলেন, জেফসুর সাংবাদিক জেফসুর বই বলেন, এগুলো তো কিন্তু আসছে। এখন এটা তো স্পষ্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না এবং 15ই আগস্টে জড়িত ছিল। আজকে কবরের যে আলোচনা হচ্ছে, এটা খুব স্পষ্ট যে ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ওনারা কি কারণে শহীদ বলে জিয়াউর রহমান আমি জানি না, কোন যুদ্ধে শহীদ হয়েছিল আমি জানি না, কিন্তু 2 দিন 3 দিন পত্রপত্রিকায় ওই সময় দেখেন জিয়াউর রহমানের লাশ পাওয়া যায় না। গায়েবা জানাজা হচ্ছিল, গায়েবা জানাজা হয়েছিল, 3 দিন পরে যখন লাশ আসলো, তখন কিন্তু লাশ দেখতে দেয় নাই। তার সন্তানরাও আকুতি জানাইছিল আমি লাশ দেখতে চাই, দেখাই নাই। দেখেন, পোস্টমর্টম হইলে, এটা বিজ্ঞানসম্মত মেডিকেল সায়েন্স, পোস্টমর্টম হইলে এই লাশ ডেড বডি আবার সেলাই করে আকৃতিতে আনা হয়, তার যে নর্মাল বডি স্ট্রাকচার আনা হয়, এইটা পোস্টমর্টমের রোল, এটা করতে হয়। সুতরাং ওইখানে তার কোনো ছবিও ছিল না। আর সবসময় তো চ্যালেঞ্জেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক চ্যালেঞ্জ করে, ডিএনএ টেস্ট করলে এটা প্রমাণ হতো। এবং ওই সময় 81-তে সংসদেও একজন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম চ্যালেঞ্জ করেছিল যে এটা জিয়াউর রহমানের লাশ না, এখানে অন্য কারো লাশ আছে, এটা প্রমাণ করেন, সে কিন্তু চ্যালেঞ্জ করেছিল। সুতরাং এই জিনিসগুলো তো এখন স্পষ্ট। হ্যাঁ, বিএনপি কেন এটা করে নাই, আমি বলি কেন এই চ্যালেঞ্জে যায় নাই। আরেকটা কথা বলি আমি, দেখেন এই জিয়ার মৃত্যুর পরে এটা কিন্তু বিচার হয় না, জিয়া রহমানের দল ক্ষমতা ছিল, বিচার করে নাই। কারণ বিচার করতে গেলেই এই কারা এই হত্যার সাথে জড়িত, কে ডেড বডি শনাক্ত করেছে, কে সাক্ষী, কে গুলি করেছিল, কে দাফন করেছে, কে ডেড বডি, এগুলো সব বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে আসল তথ্য কিন্তু চলে আসবে যে এটা জিয়া রহমানের লাশ না। এই কারণে তারা এই বিচারেই গেল না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট। এইরকম যারা দলের নেতৃত্ব, আর আমি আগে যা বললাম যে মানে সামরিক পোশাক পরে যে সামরিক বাহিনীর বন্দুকের নল থেকে যে দল সৃষ্টি করলো, এটা তো মাটি মানুষের দল না, এটা গণমানুষের দল না। সুতরাং সেই প্রেক্ষাপটে যাদের দলের মূল নেতৃত্ব, প্রতিষ্ঠাতা, এখন যারা নেতৃত্ব দিচ্ছে দুর্নীতিগ্রস্ত, সাজাপ্রাপ্ত, তাহলে
এই দলের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক, এবং তারা এই নেতৃত্ব নিয়ে ভবিষ্যতেও এই নির্বাচনে যাওয়ার মতো তাদের কোনো পরিবেশ নাই। সুতরাং এখন হতাশার থেকে তারা অনেক কিছু কথাবার্তা বলছে। তা আমি মনে করি বিএনপি তারা যেহেতু মনে করে তাদের অনেক জনসমর্থন আছে, কর্মী বাহিনী অনেক আছে, তারা দলকে সংগঠিত করে ইলেকশনে আসুক না। আওয়ামী লীগ তো সব সময় মার্শালকে চ্যালেঞ্জ করে ইলেকশনে আসে, এবং তারা তাদের মেজরিটি এবং দলের জনগণের সমর্থন আছে প্রমাণ করছে, তারাও প্রমাণ করুক, তারা ইলেকশনে আসুক। ফাইনাল রাউন্ড, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। দেখুন, একটা কথা আছে, একজন অশিক্ষিত মানুষ যদি কোনো বক্তব্য না বুঝে দিয়ে ফেলেন তাকে সহজে বুঝানো যায়, কিন্তু কোনো শিক্ষিত জ্ঞানী মানুষ যখন বুঝে অবুঝের মতো কথা বলে তাকে চেষ্টা করে বুঝানোটা খুব কঠিন। জিয়াউর রহমান সাহেব দেশের রাষ্ট্রপতি ছিলেন যখন তাকে হত্যা করা হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হেড হলেন দেশের রাষ্ট্রপতি, এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সকলেই সেনাবাহিনীর বিপদগামী সদস্য। যেমন শেখ মুজিবুর রহমান সাহেবকে যারা হত্যা করেছিলেন তারাও সেনাবাহিনীর সদস্য। সে কারণে তাদের বিচার কখন হয়েছে? যখন তারা রিটায়ারমেন্টে চলে গেছে তখন। সে কারণে তাদের পাবলিক ট্রায়াল হয়েছে। কিন্তু জিয়াউর রহমান সাহেবকে যারা করলেন তারা ইন সার্ভিস ছিলেন, সে কারণে তার বিচার মার্শাল্লা কোর্টে হয়েছে এবং তাদের প্রত্যেকের এক্সিকিউশন হয়েছে। আইনের একটা কথা আছে, কোনো হত্যা বা কোনো অপরাধের বিচার দুইবার হয় না। ওনারা যে কথাটা বলে জিয়াউর রহমানের বিচার আমরা চাইনি, এটা ভ্রান্ত কথা বলে, জেনে শুনে হয়তো ভুল কথা বলেন, অথবা এই বিষয় সম্পর্কে এনাদের ধারণাই নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ এই কারণে, দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর যখন তাকে হত্যা করা হয়েছে, দুর্বৃত্তের দ্বারা হত্যা হয়, তখন তাদের মর্যাদা শহীদের হয়, সে কারণেই। এবং আপনি দেখেন সেই কারণে জিয়াউর রহমানের এবং আপনি এরশাদের সঙ্গে আতাত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছিলেন। এরশাদের কিন্তু আরেকটা ট্রায়াল চলছিল মঞ্জুর হত্যা মামলার, জিয়ার হত্যা মামলা না। জিয়া মামলা করবে কেন? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়ার হত্যা মামলার তো বিচার হয়ে গেছে, সেনাবাহিনী করেছে, এবং বিপদগামী যারা তারা। মুন্সিনামার যিনি রায় দিতে গিয়ে যে বক্তব্য দিয়ে দিচ্ছেন, আপনি যে উপস্থাপন করেছেন, ওই ব্যক্তিটিকে আমরা জানি। আমরা এদেশে কেয়ারটেকার আইন যেটা আন্দোলন করে এদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছিল, সেই কেয়ারটেকারের বিল আদালতের একটি ফরমাইশি রায় নিয়ে পরিবর্তন করতে হয়েছিল। কাকে দিয়ে করাইছি আমরা? ওনারা সবাই আমাদের পরিচিত, আমরা সবাই জানি কি কারণ হয়েছে এবং এটার পরিণতিতে তাকে কি পুরস্কার দিয়েছে সেগুলো আমাদের জানা। 1970 সনে হ্যাঁ, আপনাদের সামরিক জান্তার সঙ্গে আতাত করা এটা নতুন কোনো ঘটনা নেই। আপনারা ইয়াহিয়ার অধীনে ইলেকশন করেছেন, আপনারা এরশাদের অধীনে ইলেকশন করেছেন যেখানে বিএনপি যায়নি। আপনারা এটা আপনাদের অনেক, হ্যাঁ আপনি বলবেন রাজনীতির কৌশল, থাকতে পারে রাজনীতির কৌশল, তবে সামরিক জান্তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে বসে থাকার জন্য যত সহযোগিতা আপনারা করেছেন বিএনপি সেটা করেনি। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এরশাদের 9 বছরের শাসন আমল যদি ক্ষমতার ভাগাভাগি আপনারা এরশাদের সঙ্গে না করতেন, সুবিধা না নিতেন, তাইলে এরশাদের মতো স্বৈরাচার 9 বছর থাকো না। এবং একটা পর্যায়ে আপনারা নিজেরাও বুঝছেন যে এরশাদকে অধীনে নির্বাচন গিয়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখাটা আপনাদের ভুল স্ট্র্যাটেজি ছিল। সেই কারণে আপনারা একটা পর্যায়ে কিন্তু বিএনপির সঙ্গে আন্দোলনের রাজপথে এসেছেন এবং স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আপনাদের একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আপনাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কত নিচে নেমে গেছে। আমি প্রায় শুনি আপনারা বলেন যে কর্নেল ফারুক এইটা বলে গেছে, কর্নেল রশিদ এটা বলে গেছে, ফাঁসির আগে মাজেদ এটা বলে গেছে। তাহলে আপনারা দেশবাসীর কাছে, মানুষের কাছে যে সকল কথা বলেন, সেই কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আপনাদেরকে কর্নেল রশিদকে উদাহরণ দিতে হয়, এই খুনি ফারুককে উদাহরণ দিতে হয়, আপনাদেরকে কি বলে খুনি মাজেদের উদাহরণ দিতে হয়, আপনাদের ইয়াহিয়া খান, এদের উদাহরণ না দিলে আপনারা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে পারেন না আপনাদের বক্তব্য। আপনারা যখন এই ধরনের কথা বলেন এটা আমরা লজ্জা পাই। এবার দেখেন জিয়ার কবরের, আমি ব্যক্তি জীবনের আমার অভিজ্ঞতা বর্ণনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে মাটি দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি এবং ডক্টর ফশিউদ্দিন মাহাতাব, যিনি জিয়াউর রহমানের পরিকল্পনা মন্ত্রী ছিলেন, আমরা দুজন একসাথে মাটি দিয়েছি।
এবং কাচের একটা গ্লাস ভাঙা ছিল, ফজিউদ্দিন মাহতাব সাহেবের পাটা কেটে যায়, আমার কান্দে ভর দিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাই, সরওয়ার্দী হাসপাতালে, আমি সেখানে চিকিৎসা করে ওনাকে ওনার গাড়িতে দিয়ে বাসায় পাঠিয়ে দিই। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, কর্নেল তোফায়েল পোস্টমর্টেম রিপোর্ট করছে। কিছুদিন আগে যখন বলছেন পোস্টমর্টেম রিপোর্ট কই, যখন কর্নেল তোফায়েলের পোস্টমর্টেম রিপোর্ট এসে গেল আপনাদের কথা বন্ধ হয়ে গেল, আপনারা সুর ঘুরিয়ে ফেললেন। দেখুন, একটা কথা মনে রাখবেন, ইট কারো ঘায়ে নিক্ষেপ করলে পাটকেলটি খেতে হবে। বিএনপি কত ভদ্র শালীন রাজনীতি করে দেখেন। বিএনপি কিন্তু আপনাদেরকে এখনো প্রশ্ন করে নাই। আপনারা যার স্বপ্ন বাস্তবায়ন করছেন, ওনাকে যখন হত্যা করা হলো, আপনাদের মধ্যে কে তার লাশ দেখেছেন? দেখেছেন? কিন্তু আমাদের লজ্জা হয়, আমরা এই কথা বলবো না। আমরা ওনার সম্পর্কে এরকম প্রশ্ন, আপনারা যত অবান্তর অশালীন কথা বলে যান, আমরা এই ধরনের কথা বলবো না। এখন আপনাদের সমস্যাটা কোথায় হয়েছে? আপনারা জনগণের ভোটে নির্বাচিত হন না, রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করেছেন। 3টা টার্ম রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশটাকে ধস নামিয়ে দিয়েছেন, সব দিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। আর একটা কথা বলেছিলেন 1.5 কোটি ভোটার ভুয়া, 1.5 কোটি ভোটার ছিল আপনাদের সরকার 2001 সনে করে গেছে। সেই ভোটার এসে বিএনপির ঘাড়ে পড়েছে। আপনাদেরকে মাথায় রাখতে, ওই ভোটার লিস্ট বিএনপি করে না, আপনারা করেছিলেন। তারপর দেখেন এখন কি হলো। তাহলে তারেক রহমান সাহেব নিজে তার বাবার লাশ দেখেছে কফিনে। কোথায় প্রমাণ পেলেন আপনি? কর্নেল ওলি বলেছে, আজকে মেজর জেনারেল ইব্রাহিম বলেছে, আমরা দেখেছি। কিন্তু গুটি কয়েক লোক এখন তো সুবিধাবাদী, খালি ওই ভুইফোর খালি মাটি থেকে গজাচ্ছে আপনাদের। এখন নতুন সুবিধা, কারণ এই সরকারের কাছে তো চাইলেই পাওয়া যায় এরকম কিছু সুবিধাবাদী। 40 বছর চুপচাপ থেকে এখন তারা বলতেছে আমি দায়িত্বে ছিলাম, এরকম 2-1 মুখে আমি শুনেছি। আমি ওখানে লাশ আছিল কিনা, বাট প্রধানমন্ত্রী আর সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, জেনারেল শওকত, উনি কত বুদ্ধিমত্তার সঙ্গে ওনার বক্তব্য সংসদে উপস্থাপন করেছেন। উনি বলেছেন জেনারেল শওকতকে উনি জিজ্ঞাসা করেছেন, আর হোসেন মোহাম্মদ এরশাদকে উনি খুব চমৎকার বলেছেন। কারণ মরা মানুষকে বা মৃত ব্যক্তিকে যদি সাক্ষী মানে, তাইলে তো ওনারা তো এসে আর কখনো এটাকে কন্ট্রোভার্ট করতে পারবেন না, ছেড়ে দিতে হবে আপনাকে। তো তাহলে ব্যাপারটা হলো এই যে আসলে জিয়াউর রহমানকে এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কারণ হলো রাষ্ট্রীয় ক্ষমতায় 3 বছর থেকে আপনাদের গ্রহণযোগ্যতা তলানিতে চলে গেছে। মৃত জিয়াউর রহমান অপেক্ষা আওয়ামী লীগের কাছে জীবিত জিয়াউর চাইতে মৃত জিয়া, শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। সেই কারণে আপনারা কি করছেন যে দিনে দিনে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে বসে থাকার কারণে গ্রহণযোগ্যতা তলানিতে চলে গেছে এবং বিএনপির গ্রহণযোগ্যতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সে কারণে আপনারা কি করছেন? আপনারা আমার হাতে সময় নেই, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র হননে নেমেছে। প্রফেসর মেহর আজিজ, দেখুন, মানে আমাদের এই কথাবার্তা কিন্তু জনগণ দেখতেছে, দেখছে, শুনছে, ওই সময় দেখতেছে, শুনতেছে। ওই সময়ে আপনি পত্রিকাগুলো দেখেন, যে তারেক রহমানের কথা বললো, নিজে লাশ দেখেছে। তারেক রহমানের আকুতি, আমি আমার বাবার লাশ দেখতে চাই, দেখতে পারেন, বাক্স খুলেই নাই। এখন তারা কিভাবে 2-1 উনি নিজেও দেখছিল বললো, আর কে কে জানি দেখেছে, কেমনে দেখেছে জানি না। আসলে বিএনপির চরিত্রটা এরকম। যেমন কালুগার বেতন কেন্দ্র থেকে 27 তারিখ যখন জিয়াউর রহমানের জোর করে এসে পড়ানো হলো, পাঠ করানো হলো, এইটা তখন কালুরগার বেতন কেন্দ্র 50, 40, 30 কিলোর বাইরে যেত না। এই পঞ্চগড় থেকে অনেকে শুনছে, বলে আমি পঞ্চগড় থেকে শুনছি। এই হলো বলে 26 তারিখ, কেউ বলে 26 তারিখ ঘোষণা দিচ্ছে, কেউ বলে 27 তারিখ ঘোষণা। এই যে তাদের যে অবস্থান, এটা সবসময় বিতর্ক অবস্থান সবসময়। আপনি কর্নেল তুফাইলের কথা বললেন, পোস্টমর্টমের আপনি একজন লয়ার, পোস্টমর্টমে এটা স্পষ্ট, যদি কোনো ক্ষতবিক্ষত বডি থাকে, আপনি পোস্টমর্টম রিপোর্টের পরে এইটা আবার সেটা স্ট্রিচ দিয়ে আবার স্ট্রাকচারাল ফর্মে আনতে হয় এবং তার ছবিও রাখা যায়। তো জিয়াউর রহমানের সেরকম ছবিকেও দেখাইতে পারবে কর্নেল তুফাইল। আমি কি আপনাকে একটা পয়েন্ট অনুমতি সাপেক্ষে একটা পয়েন্ট আপনাকে সাবলিমেট করে দিই? সময় নাই আমার হাতে ভাই, আমি একটা পয়েন্ট সাবলিমেট। দেখেন, ডক্টর তুফাইলের পোস্টমর্টেমের নোটে আছে লেখা যে লাশের অবস্থা যেহেতু বিভৎস, এটা কাউকে পাবলিকে না দেখানি ভালো। শুনেন, যদি লাশটা বিভৎসই হয় তাহলে আপনি চিনলেন কেন জিয়াউর রহমান? আপনি পোস্টমর্টম করছেন? হ্যাঁ, না, আপনি ডিএনএ না, আপনি বলেন বিভৎস লাশ, আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন জিয়াউর রহমান লাশ? বিভৎস লাশটা আপনি চিনবেন কেমনে? বিভৎস লাশ হলে আপনি চিনার তো কোনো সুযোগই নাই। শুনেন, বিভৎস, এটা একটা আপনি নেগেটিভ পয়েন্ট বলেন, এটা আমি বলবো আপনাকে, জাতির সামনে এভাবে বলেন বিভৎস লাশ হলে সে দেখানো যাবে না, সে আইডেন্টিফাই করলো। আমি বলবো বিভৎস লাশ ডিএনএ টেস্ট ছাড়া অন্য কোনো সুযোগই নাই। শুনেন, বঙ্গবন্ধুর লাশের কথা বলেন, বঙ্গবন্ধুর লাশ তো
ওই কার্ফু দিয়ে রাখছেন, জানাজাও পড়তে আসতে দেন নাই লোকজনকে। আপনারা খুব সাহসী ছিলেন, আপনারা খুব সাহসী ছিলেন। জিয়াউর রহমান সাহেবের লোক এখন যতটা সাহসী তার একানাও ছিল না আপনাদের মধ্যে সাহস। এই বঙ্গবন্ধুর লাশই দেখতে দেয় নাই, এই জানাজাও পড়তে দেয় নাই, একদম 81 সাল পর্যন্ত ওই বাড়িতেও করা যেতে দেয় নাই। জননেত্রী শেখ হাসিনা 81 ফিরে আসার সময় বাড়িতে ঢুকতেও দেয় নাই। সুতরাং এগুলো ইতিহাস মানুষ জানে। সুতরাং আমরা মনে করি যে এই 1.5 কোটি ভোটারের কথাও মানুষ জানে, যে এই ভোটার কারা করছিল, কোন ষড়যন্ত্র, ইয়াসউদ্দিনের ষড়যন্ত্রের কথা সব জানে, আজিজ মার্কা নির্বাচনের কথা সব জানে, কমিশনের কথা। রৌফ আজিজ মার্কা নির্বাচন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, মডেল, যে এগুলো ঐতিহাসিকভাবে বিএনপির নেচার, চরিত্র, এগুলো সব জানে। সুতরাং আমার মনে হয় কর্নেল ফারুক, রশিদ, ডালিম, তার কথাবার্তা এটা বলতেই হবে, এটা ইতিহাস। এরা ইতিহাসের সাক্ষী, যা তারা নিজেরা অপকর্ম করছে এবং পরবর্তী জেনারেশন যুগ যুগ ধরে জানবে যে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে ফারুক, রশিদ, তারা এই অপকর্ম করছে এবং এইটা ইতিহাস পরবর্তী জেনারেশন জানতে হবে যে বিএনপি কার সৃষ্টি, কিভাবে কেন কেন কিভাবে আসলো, এই খুনি জিয়াউর রহমানের এই খুনের সাথে জড়িত ছিল, মূল পরিকল্পনাকারী বঙ্গবন্ধু 15 আগস্টে হত্যাকারী মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান। এই সাক্ষাৎকারগুলাই প্রমাণ করবে, যুগ যুগ ধরে থাকবে। এই আস্তনি মাস্টার খান কিংবা সাংবাদিক রেফসু, এদের এইটা ডকুমেন্টারি দলিল যুগ যুগ ধরে, শতাব্দী ধরে থাকবে। এই দলিল যতদিন থাকবে পৃথিবীর ইতিহাসে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি মূল পরিকল্পনাকারী এইটাও পৃথিবীতে থাকবে। আমি একটু কথা, আমাকে 1 মিনিট দয়া করে দেখুন, আমি আপনাকে বলি, যখন শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পরে শফিউল্লাহ কি বলেছে, শফিউল্লাহর কাজ ছিল কি, শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান, ওনাকে যারা হত্যা করেছে শফিউল্লাহর প্রথম কাজ ছিল তাদেরকে মেরে ফেলা। আর শফিউল্লাহ তাদেরকে মারতে না পারলে শফিউল্লাহ নিজের মরা উচিত ছিল, তাহলে জাতির কাছে তিনি বিশ্বাসযোগ্য হতে পারতেন। এক, আমি বলি, আমার কথা শেষ করি, আমার কথা শুনে না ভাই, আমার কথা শুনেন। সে কি করলো, এই রাজাকার মুস্তাক, খুনি মুস্তাকের যখন ওথ হয় তখন সেখানে গিয়ে উনি আর ওসমানী বসলেন। আর জিয়াউর রহমান যেহেতু মুক্তিযুদ্ধে বিশ্বাসী, তিনি ওখানে গেলেন না। আমার কথা শেষ করে নেই ভাই, ভাই আমি বলতেছি আপনাকে, শুনেন আমি বলি, সেখানে খন্দকার মোস্তাকের শপথে জিয়াউর রহমান যায়নি। এক, সুতরাং যখন শফিউল্লাহ জীবিত, এখানেই সন্দেহ করে যে এই হত্যার সঙ্গে তার কোনো না কোনো সংস্রব ছিল। ধন্যবাদ। যেটা বলি আমি শেষ করে দিই, শহীদ রাষ্ট্রপতি দেখেন না, না শহীদ রাষ্ট্রপতি শুনেন ভাই, ভাই শুনেন, জিয়াউর রহমান সাহেব দেশের স্বাধীনতার যখন অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রার সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পারেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে মারা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং প্রফেসর ডক্টর এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রাজনীতিতে এই বিতর্ক ছিল, আছে এবং থাকবে, কিন্তু আমরা চাই যে বিতর্কটা সুস্থ হোক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং সুস্থ ধারা রাজনীতির চর্চা আমাদের হোক, স্বাভাবিক রাজনৈতিক চর্চা। দীর্ঘদিন পরে রাজনীতির অঙ্গন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, এটি একদিক থেকে ইতিবাচক দিক, কিন্তু আমরা চাইব যে রাজনীতিটা দেশে কি হচ্ছে, দেশে অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, কূটনীতি, নানা বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণী বিতর্ক করবেন। সেটি আমাদের রাজনীতির জন্য, দেশের জন্য, অগ্রগতির জন্য, অর্জনের জন্য অনেক কল্যাণকর হবে এবং আগামী নির্বাচনটি সেই সব বিষয় নিয়ে তারা আলোচনা বিতর্ক সামনে নিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। এবং সেই সঙ্গে দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সুস্থিতে থাকে, সব দিক বিবেচনায় সেটিও নিশ্চিত করা আমাদের দুটো প্রধান রাজনৈতিক পক্ষের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।